ডিভোর্সের পর বাড়ি এসেই চন্দ্র আর ঠাম্মিকে বাড়ি থেকে বের করে দিল কমলিনী আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সোহিনী জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, জজ সাহেব, আমি অস্বীকার করবো না, আমার টাকার দরকার ছিল, আমার মেয়েটার জন্য আমার টাকার দরকার ছিল। তার জন্যই এই লোকটা আমাকে বলেছিল আমি যাতে এই বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করি, তাহলে উনি আমাকে মোটা অঙ্কের একটা টাকা দেবে। তার জন্যই ইওর অনার, আমি ওনার কথা শুনতে বাধ্য হয়েছিলাম। ওনার কথায় প্রভাবিত হয়ে আমি এখানে মিথ্যে কথা বলেছিলাম সবাইকে। এই লোকটা এই লোকটা এখানে দাঁড়িয়ে যা যা বলেছে সবকিছু মিথ্যে ইওর অনার, সবকিছু। হ্যাঁ, উনি আমার সঙ্গে যখন সম্পর্ক করে তখন আমাকে বলেছিলেন যে ওনার স্ত্রীর সঙ্গে ওনার ভালো সম্পর্ক নয়, ওনার স্ত্রীর সঙ্গে ওনার যে কোনো দিন ডিভোর্স হয়ে যাবে। তারপরেই আমাকে আমাকে এই কথাগুলো বুঝিয়েছিল। আর আমিও আমিও ওনার কথায় বিশ্বাস করেছিলাম। তারপরে 20 বছর আগে আমাকে আমাকে গিয়ে বলেছিল ওনার স্ত্রীর সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেছে। তখন আমি কোনো রকম কোনো ভেরিফাই না করে ওর কথা আমি বিশ্বাস করেছিলাম। তারপরে আমাকে একটা মন্দিরে নিয়ে গিয়ে ও আমাকে বিয়ে করেছিল। আমি আমি এত বছর পরে দেখি একদিন আমাকে আর আমার মেয়েকে রেখে ও আমাদের রেখে চলে আসে। তখনই আমি ওকে খুঁজতে খুঁজতেই বাড়িতে আসি। কিন্তু আমাকে বলে যে আমাকে আর আমার মেয়েকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, আর আমি যেন কাউকে কিছু না বলি। সেই জন্যই ওর ওনার ও কথা আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু যখন মিঠিল আমাকে গিয়ে সবটা বুঝিয়ে বলল, তখন আমি নিজের কাছে হেরে গেছি। একটা মেয়ের এরকম ভাবে অসহায়তার ও সুযোগ নিচ্ছে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারিনি। তাই আমি এখানে ছুটে এসেছি সবটা বলতে। আমাদের একটা মেয়েও আছে ইওর অনার, এই যে সোহালিনী। সোহালিনী আমার আর চন্দ্রের মেয়ে। হ্যাঁ, চন্দ্রের আমার কোনো রেজিস্ট্রি হয়নি ঠিক আছে, কিন্তু আমাকে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে ও আমাকে বিয়ে করেছিল ইওর অনার। সেখানে সবাই জানে যে আমরা বিবাহিত। মিঠিলও সবাইকে গিয়ে জিজ্ঞাসা করেছিল। সবাই মিঠিলকে বলেছে যে আমি আর চন্দ্র বিবাহিত, আমরা একসঙ্গে ছিলাম, আমরা একসঙ্গে এক বাড়িতে স্বামী স্ত্রী হিসেবেই ছিলাম, আমাদের বিয়ে হয়েছিল ইওর অনার। তাই এখানে সব সত্যিটা সব সত্যিটা আজকে আমি খুলে বলতে পেরে আমার মনটা অনেকটা হালকা হচ্ছে। তখনই বুবলাই সহ, ঠাম্মি সহ বর্ষা, তারপরে চন্দ্র, সবাই এই কথাগুলো শুনে চমকে যায়। আর চন্দ্র তো প্রচন্ড ভয় পায়। তারপরে সোহিনী বলে, ইওর অনার, আমি চাই না যে আমার মতো আমার মতো কোনো মেয়ের এরকম দুর্দশা হোক। কোনো মেয়ের যে এরকম দুর্দশা হয় সেটা আমি চাই না ইওর অনার। এখানে আমি আপনার কাছে তাই হাত জোর করে বলছি ইওর অনার, আমি যাতে আমার অধিকারটা ফিরে পাই সেই লড়াই আমি করব। কমলিনী তো এখন ডিভোর্সই দিতে চাইছে, ও চন্দ্রের থেকে ডিভোর্স চাইছে। আমি আমি আমার অধিকারের জন্য বলছি, আমি যাতে ওর স্ত্রী হয়ে আমার সন্তানকে নিয়ে সারাটা জীবন কাটাতে পারি সেইটা আমি দাবি করছি ইওর অনার। এই যে আমাদের মেয়ে সোহালিয়া। তখনই কোর্ট দেখে। তারপরেই মিঠিল বলে, ইওর অনার, এখানে আমি যেখানে সোহালিয়া জন্ম হয়েছিল সেখানকার একটা রিপোর্ট নিয়ে এসেছি। সেখানে বাবার নামের জায়গায় কিন্তু চন্দ্রধর মুখার্জির নামই রয়েছে। তারপরে বিপাশার হাতে তুলে দিলে বিপাশা সেটা কোর্টে জমা দেয়। তারপরে জজ সাহেব সেই রিপোর্টটা দেখে। আর ওইদিকে চন্দ্র প্রচন্ড ভয় পায়। তারপরে দেখা যাবে উকিল বাবু দাঁড়িয়ে বলে, আচ্ছা, এখানে এত কিছু বলার তো কোনো মানে নেই। একটা বিয়ে থাকতে তো আরেকটা বিয়ে কিছুতেই বৈধ হতে পারে না। তখনই সোহিনী বলে, বৈধ নাকি অবৈধ আমি জানি না, তবে চন্দ্র আমার স্বামী। তখনই জজ সাহেব বলে, এখানে এই মামলার রায় ধার্য করা হচ্ছে, সবকিছু রেডি। এখানে কমলিনী দেবী যে ডিভোর্সের জন্য আপিলটা করেছে সেটা গ্রান্টেড হলো। আর কমলিনী দেবী আর সোহিনী দেবী দুজনের মধ্যে যে কেউ চাইলে চন্দ্রদেব মুখার্জির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারেন। আজকের মতো কোর্ট এই পর্যন্তই। এখানে আর কারো কিছু বলার মতো থাকবে না, সেটাই আমি বলে দিলাম। তখন এই কথা বলেই জজ সাহেব সেখান থেকে চলে যায়। ওইদিকে খুশি হয়ে যায় কমলিনী, তারপরে কুর্চি সহ কমলিনীর উকিল, তারপর সবাই সবাই খুব খুশি হয়। কিন্তু এদিকে অয়নদীপের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় কেসটা হেরে গিয়ে। তারপরে মিঠিল এসে দৌড়ে কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, কাকিমা, কাকিমা তুমি খুশি তো? তখনই খুব খুশি হয়ে যায় সোহালি আর সোহিনী। তারপরে দেখা যাবে সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সোহিনী কমলিনীকে বলে, আমি আপনাকে কোর্ট চত্বরে কিছু কথা বলতে পারতাম, কিন্তু বলতে চাইনি, এখানে বলছি। আসলে আমি চন্দ্রদা মুখার্জির সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাই, তাই আপনার কাছে আমি সাহায্য চাই। আমি আমি চন্দ্রদা মুখার্জির স্ত্রী হয়ে
তার সঙ্গে সংসারটা করতে চাই। তখন কমলিনী বলে, এসব কথা আপনি আমাকে কেন বলছেন? কেন বলছেন? নিজের লড়াইটা না নিজেকেই করতে হয়। আমার লড়াইটা আমি নিজেই করেছি। আর তাছাড়া চন্দ্রের সঙ্গে আমার ডিভোর্সটা হয়ে গেছে। তাই আপনার লড়াইটাও না আপনাকেই করতে হবে। আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন না, তখন আপনাকে আমি এই কথাটাই বলতে পারি যে আপনি চাইলে আপনার স্বামীর সঙ্গে সংসার করতেই পারেন। সেটা আমার কোনো আমার কোনো দাবি নেই। আর আমার কোনো সেই ব্যাপারে কোনো কথাও থাকতে পারে না। কারণ আমি আমার ডিভোর্সটা চেয়েছিলাম, আমি ডিভোর্সটা পেয়ে গেছি। ব্যাস, আমার কাছে না আর কিছুই চাওয়ার নেই। তখনই এই কথাতে সোহিনী বলে, জানি আপনার কিছু চাওয়ার নেই, তারপরেও আপনার কাছে আমি বললাম। তখন কমলিনী বলে, আপনার লড়াইটা আপনাকেই করতে হবে। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, ডিভোর্সটা হয়ে গেছে, শুনেছি তো। এবার তুমি তো আমাদের কেউ হও না, তুমি আমাদের কেউই হও না, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, সেটা তো শুনেইছি যে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্সটা হয়ে গেছে। তাহলে আপনিই বা কেমন বলুন তো? একটা অনাত্মীয় অপরিচিত মানুষের বাসায় কি করে থাকবেন বলুন তো? এটা তো আপনার আত্মসম্মানে লাগা দরকার, তাই না? আপনার বেরিয়ে যান না, বেরিয়ে যান এই বাড়ি থেকে। এখন তো আপনার ছেলে আছে, আপনার ভরসার জায়গা আছে। আপনার ছেলে আপনার খেয়াল রাখতে পারবে, আপনার যত্ন নিতে পারবে। চলে যান না আপনার ছেলেকে নিয়ে, আপনি যেখানে খুশি। আমার বাড়িতে তো থাকার দরকার নেই। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু আমার ৩ সন্তানের মা আমি ছিলাম, মা আমি আছি, আর মা আমি থাকবো। তাই আপনাদের এসব কথা বলার কোনো মানেই হয় না। তারপরে দেখা যাবে বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমরা বুঝতে পেরেছি এটা তোমার বাড়ি। আর এখানে থাকার আসলেই তো আমাদের কোনো অধিকার নেই। আমি আমার ছেলেকে খবর পাঠিয়ে দিয়েছি। আমার ছেলে কালকে আমাকে এখান থেকে নিতে আসবে। আর আমি চলে যাব। সত্যি বৌমা, তোমাকে অনেক ছোট বড় অনেক কথা এতদিনে শুনিয়েছি। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। নিজের ভুলটা তো বুঝতে পেরেছি মা। আসলে আমরাই ভুল করেছিলাম। চন্দ্র যে তোমার সঙ্গে এত বড় ভুল করেছে সেটা তো আমরা জানতাম না। তখন চন্দ্র বলে, হ্যাঁ, এখন তো ডিভোর্সটা হয়ে গেছে, এখন তো সবাই আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তাই না? আমার যে কি পরিস্থিতি ছিল সেটা তো কেউ শোনার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না। তখনই এই কথাতে নতুন বলে, তুই এখনো কথা বলবি চন্দ্র? তোর এখনো কিছু বলার আছে? তখন চন্দ্র দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলার আছে তো, আমার এখনো অনেক কিছু বলার আছে। তুই আমার বন্ধু হয়ে অনেক কিছু করেছিস। তুই আমার বউকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আমার সবকিছু তুই ছিনিয়ে নিয়েছিস। তোকে আমি কমলিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গেল, কমলিনীকে ছেড়ে দিল, তোকে কিন্তু আমি ছেড়ে দেব না। তোকে আমি ছাড়বো না, তোর সঙ্গে কিন্তু আমার লড়াইটা চলবেই। তখন এই কথাতেই নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, কর না, তাতে কি হয়েছে? তখন কমলিনী বলে, আচ্ছা, এত বড় বড় কথা এখনো বের হচ্ছে কি করে? সেটাই তো বুঝতে পারছি না, কি করে বের হচ্ছে এত বড় বড় কথা? তখন তো চন্দ্র এই কথা শুনে চমকে যায়। তারপরে কমলিনী বলে, শোনো, তুমি যেটা করেছো তারপরেও এত বড় বড় কথা কি করে বলছো? তখন চন্দ্র বলে, ১০০ বার বলবো। তুমি কি করেছো? তুমি তুমি সেই শুরু থেকে আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক রেখেছো। আমি কি এত তাড়াতাড়ি ভুলে যাব? তুমি আমার বিরুদ্ধে প্রতারণার মামলা করবে, তাই তো? আমিও কিন্তু মামলা করব। এই বাড়ি থেকে আমাদের বের করে দেবে? কিছুতেই পারবে না। এই বাড়ি থেকে ছোট থেকে আমি বড় হয়েছি, এখানে কিন্তু টপ করে পড়ে যায়নি। নতুন তোমাকে বাড়িটা কেন কিনে দিয়েছে সেটা আমি জানি না, বুঝেছো? বাড়িটা কেন কিনে দিয়েছে সবটা জানি। আর সেটাকে আমি ছেড়ে দেবো নাকি? ছাড়বো না আমি। তারপর দেখা যাবে ছোটকা কমলিনীকে বলে, বুড়িমা, তুই কি কদিন আমাদের সঙ্গে গিয়ে থাকবি? এই পরিস্থিতিতে তুই এই বাড়িতে কি করে থাকবি? তখন কমলিনী বলে, ছোট কাকু, আমি কি করে যাই বলো তো? আমার দুটো ছেলে মেয়েও তো এই বাড়িতে আছে। তখন মিঠি বলে, মা, তুমি গিয়ে বরং ওই বাড়িতে কিছুদিন থেকে এসো। আমি আর ভাইয়া এখানে থাকতে পারবো। এই বাড়িটা যখন তোমার, এই বাড়িতে আমাদের থাকতে কোনো সমস্যা নেই, থাকতে পারবো আমরা। তখনই মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, তুমি গিয়ে বরং কিছুদিন থেকে এসো। তারপরেই প্রসূন বলে, হ্যাঁ, আমরা আমরা তোকে ছাড়া যাবো না বুড়ি। তোকে কিছুদিনের জন্য ওই বাড়িতে নিয়ে যাব, তুই নিজের বাড়িতে থাকবি। তখন কমলিনী বলে, না না দাদা, এই বয়সে আমি কারো বোঝা হতে চাই না। তখন প্রসূন বলে, তুই বোঝা হবি মানে? কি কথা বলছিস? কেউ যদি তোকে বোঝা ভাবে বা কিছু বলে, সেটার জন্য আমরা প্রতিবাদ করতে পারবো। আমরা আছি, তুই চিন্তা করিস না। ওইদিকে দেখা যাবে বুবলাই বলে, মা, তাহলে আমার বাবাকে ডিভোর্সটা দিয়েই দিলে, তাই তো? তোমাদের ডিভোর্সটা হয়ে গেল। এবার পাড়ার লোক বলবে যে ডিভোর্স হয়ে গেছে, কি কারণে ডিভোর্স হয়ে গেছে সেটাও বলবে। বলবে আমার মায়ের আরেকটা অ্যাফেয়ার ছিল, সেই ম্যারিটাল অ্যাফেয়ারের জন্যই আমার বাবার সঙ্গে আমার বাবার সঙ্গে বিয়েটা ভেঙে গেছে। তখনই এই কথা শুনে নতুন প্রচন্ড রেগে যায়, বলে, বুবলাই, দেখ, আমি যতবার চাই যে তোকে কিছু বলবো না, ততবার তুই আমাকে বলতে বাধ্য করিস।
তোকে আমি বাবার স্নেহে বড় করেছি, তাই তোকে আমি কিছু বলতে চাই না। তারপরেও তুই কেন বারবার তোর মাকে অপমান করিস বলতো? তোর মাকে তুই যতবার অপমান করবি ততবার তোর উপর আমার রাগ হয়। তুই কি কিছুই বুঝতে পারছিস না? তোর কি এতটুকু জ্ঞানও নেই যে তুই এসব কথাগুলো বলছিস? তোর মাকে তুই কোন সাহসে অপমান করছিস বলতো? ছোটবেলা থেকে তোর মনে নেই, কিন্তু তোর মা কিভাবে থেকেছে আমি দেখেছি। তখনই বর্ষা বলে, কেন? আপনি তো ছিলেন সব একাকিত্ব কাটিয়ে দেওয়ার জন্য। সব একাকিত্ব তো আপনিই কাটিয়ে দিয়েছেন, তাহলে আবার কষ্ট করে কেন থেকেছে একা একা? তখনই নতুন বলে, হ্যাঁ তাই তো, তুমি কি জানবে? তোমার এত কিছু বলার রাইট কে দিয়েছে? তখন কুর্চি প্রচন্ড রেগে যায় আর বলে, একজন বাইরের মেয়ে আমার বৌদি ভাই সম্পর্কে কথা বলবে, সেটা আমি একদম সহ্য করবো না। এই শোনো, তোমার না সব প্রমাণ আমাদের হাতে রয়েছে, তুমি ভুলে যেও না তুমি কি কি করেছিলে। তখনই বর্ষা বলে, আচ্ছা আমি কি আপনাকে কিছু বলেছি নাকি? আপনার তো গায়ে লাগছে কেন? তখন কুচি বলে, তোমার কাছে কিছু আছে নাকি আমাকে বলার মতো? আমাকে বলার মতো না, তোমার কাছে কিচ্ছু নেই, তাই তুমি প্লিজ মুখটা বন্ধ রাখো। তোমার বিরুদ্ধে না অনেক প্রমাণ রয়েছে। ওই যে অয়নদীপ চ্যাটার্জি, সে তো অনেক চেষ্টা করলো, কি বলেছিল? ধর্মের কল নাকি বাতাসে নড়ে, না না, সত্যের কল বাতাসে নড়ে। তার জন্যই আজকে সত্যিটাই সত্যিটাই কোর্টে প্রমাণ হয়েছে। ওই অয়নদীপ চ্যাটার্জি সেই জন্যই হেরে গেছে, হেরে পারলো না জিততে। পারেনি তো। মিথ্যের কখনো জয় হতে পারে না, মিথ্যের কখনো জয় হবে না। আর আমার বৌদি ভাইকে কেউ যদি দাঁড়িয়ে কোনো ছোট কথা বলে না, সেটা আমরা একদম সহ্য করব না, একদম না। যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে। তারপরে বাবিল বলে, আচ্ছা বর্দা, তুই কি কিছু বুঝতে পারছিস না? বাবা কিন্তু একা মাকে ঠকায়নি, বাবা আমাদের 3 ভাই বোনকেও ঠকিয়েছে। আমরা তখন ছোট ছোট ছিলাম, তারপরে বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছিল। তুই কি সেটাও বুঝতে পারছিস না? তুই সমানে বাবার পক্ষ নিচ্ছিস কি করে? তখনই বুবলাই বলে, না আমি তো আমার বাবার কথাই বিশ্বাস করব, আমার বাবা যা বলেছে আমি তাই বিশ্বাস করব। তখন চন্দ্র বলে, তোর আমি অনেক পুণ্য করেছিলাম রে বুবলাই, তাই তোর মতো সন্তান পেয়েছিলাম। তুই যে এখন আমার পাশে আছিস সেটাই অনেক। তখন বুবলাই বলে, বাবা যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল, নিশ্চয়ই তার পিছনেও মায়ের কোনো কারণ ছিল। হয়তোবা মা এমন কিছু করেছিল যার জন্য বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এটাই আমি বিশ্বাস করি, না হলে বাবা কখনোই আমাদের ছেড়ে চলে যেতে পারতো না। অন্য একটা মহিলা এসে কি বললো না বললো সেটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, করেছিলই তো সেই জন্যই তো আমার চাদু বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখন কমলিনী বলে, আপনি ঠিক বলছেন মা, আমি করেছিলাম কিছু? কি করে? তখনই বড় ঠাম্মি বলে, লক্ষ্মী তুই চুপ করবি? নিজের ছেলের দোষ ঢাকার জন্য তুই কত আর বৌমাকে দোষ দিবি? কি করে ছোট ছোট 3টা ছেলে মেয়ে নিয়ে কিভাবে দিন কাটিয়েছে, কিভাবে কিভাবে কষ্ট করে সবটা সামলেছে। আমরা কি দেখিনি মনে করেছিস? তুই ভুলে গেলি সব? নিজের ছেলের জন্য সবকিছু বিসর্জন দিয়েছিস, তাই তো? এখনো এখনো তোর ধর্মের বিসর্জন দিস না রে। তারপরেই নতুন বলে, আচ্ছা বুবলাই, কোন সময়ের কথা বলছিস? যে সময়টা তোর বাবা চলে গিয়েছিল তখন তোর মা কার সঙ্গে সম্পর্ক করেছিল? কারণ আমি তো বিদেশে ছিলাম, আমার সঙ্গে যোগাযোগ করা তো তোর মায়ের সম্ভব ছিল না, তাহলে তুই অন্য কারো কথা বলছিস। তখন এই কথা শুনে কমলিনী আর চন্দ্র বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।